আজ আমাদের সাথে আছে নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। আদিল মোহাম্মদ খান, অনেক ধন্যবাদ, স্বাগত সংবাদযোগে এবং একই সাথে ঈদের শুভেচ্ছা। নানা ব্যস্ততার মাঝে আপনিও হয়তো নগরীতে দেখেছেন, যেহেতু আমরা জানি যে কোরবানির যেহেতু ঈদ, এটি এখানে অন্য যে রোজার ঈদের থেকে বর্জ্য আসলে অনেক বেশি হয়, এবং একই সাথে কোরবানির প্রক্রিয়াটি 3 দিন ধরে যেহেতু চলে, এই বর্জ্যর পরিমাণটি আসলে বাড়ে। নির্দিষ্ট কোনো আসলে এটার পরিমাপ নেই। বিগত কয়েক সময় এবং এখন যে বর্জ্য ব্যবস্থাপনা চলছে, আপনি এর মধ্যে কোনো পার্থক্য কি দেখতে পান, বা 12 ঘন্টার যে আশ্বাস আসলে প্রশাসক দিচ্ছেন, তাতে কি সম্ভব সেটি পূরণ করা? প্রথমেই দর্শকদের ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আমাদের যে পরিমাণ বর্জ্য তৈরি হয় কোরবানির সময়টাতে, কি দিনে মূলত আজকে প্রথম দিনই তো আসলে চাপটা বেশি থাকে। অধিকাংশ মানুষই প্রথম দিনে কোরবানি দেন, দ্বিতীয় তৃতীয় দিনে তুলনামূলক কম সংখ্যক কোরবানি হয়। তো এখন আপনি প্রথম যে প্রশ্নটা করলেন যে আমরা বড় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি কিনা, আসলে গতানুগতিক ভাবেই সিটি কর্পোরেশন তার দায়িত্ব পালন করে যাচ্ছে, জনগণকে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। কিন্তু জনগণও তার মতন করে গতানুগতিক ভাবেই তারা তাদের মতন করে ময়লা আবর্জনা ফেলছেন। এবং সেই চিরাচরিত দৃশ্যই যে আমরা আমাদের গরু কুরবানি করছি বা পশু কুরবানি করছি, রক্তটা অধিকাংশ সময় আশেপাশে ড্রেনে ফেলে দিচ্ছি, কেউ চাটাইগুলো এলোমেলোভাবে ফেলে দেই, এবং কর্পোরেশন একটা সময় সে নিয়ে যায়। গল্পটা অনেকটা একই রকম। যদিও কর্পোরেশনের পক্ষ থেকে গত কয়েক বছর ধরেই আমরা দেখেছি যে নির্দিষ্ট স্থানে কোরবানি করার কথা বলা হয়েছে, স্থানগুলো নিয়ে সেভাবে বাড়ানো হয়নি, অল্প কয়েকটা স্থান। এটা পুরো ঢাকা শহরের তুলনায় অত্যন্ত স্বল্প। তার মানে এই বিশাল সংখ্যক কোরবানির জন্য এই কয়েকটা স্থান উপযুক্ত না। আবার স্লটারিং হাউসে যে কোরবানি করার কথা ছিল, আমরা দেখেছি যে 133 কোটি টাকা ব্যয় করে ঢাকার দুটো স্লটারিং হাউস আমাদের কাপ্তান বাজার এবং হাজারীবাগে করা হয়েছিল। এই 6-7 বছরে মাত্র একটা গরু কোরবানি হয়েছে। এই হচ্ছে বাস্তবতা। পরিবর্তন তো খুব বেশি হয়নি। কিন্তু যেটা প্রয়োজন ছিল যে আমাদের কোরবানি হবে এবং এত বিশাল সংখ্যক, তাহলে কিভাবে আমরা বর্জ্যগুলোকে আমরা সেপারেট করতে পারবো, বর্জ্যকে রিসোর্স তৈরি করতে পারবো এবং বর্জ্য যেন সরাসরি ওপেন ড্রেনে না ফেলতে পারি, সেটার আমাদের যেই সেটার জন্য কোনো একটা গাইডলাইন তৈরি করা, যে গাইডলাইনগুলো বাস্তবসম্মত এবং জনগণ যেটার সাথে অ্যাকাস্টমড হওয়ার মতো সুযোগ আছে। কিন্তু মানে আমরা স্লটারিং হাউসের কথা বলি কিংবা নির্দিষ্ট স্থানে নেওয়ার কথা বলি, কিন্তু আমি যে আমার বাসার নিচে না হয় ধরে নিলাম কোরবানি করব, সেখানে রক্তটা যেন ড্রেনে না ফেলি, সেটার জন্য করণীয় কি হতে পারে, সেই আলোচনাটা অনুপস্থিত। যেমন বিশ্বের অনেক দেশে আছে, আপনি কোনোভাবেই রক্ত এইভাবে ড্রেনে তো ফেলবার কোনো সুযোগ নাই, সেখানে আপনাকে সেখানে কাঠের গুঁড়া বা আপনার ধানের তুষ দিয়ে বা অন্য কোনো উপায়ে আপনি রক্তটাকে কনডেন্স করে সেটাকে আপনাকে সরাতে হবে, এবং সেই যে কনডেন্স যে জিনিসটা হলো, সেটা কিন্তু জৈব সার হিসেবে তৈরি করার সুযোগ আছে। তাহলে আমাদের ডাইভার্সিফিকেশন দরকার ছিল, চিন্তা ভাবনা যে কিভাবে আমি রক্তটাকে ওপেন ড্রেনে আমরা এই ফেলতে চিন্তা দিব না। ভাবনাগুলো নিয়ে তো আসলে প্রতিবারই আলোচনা হয়, এবং আমরা যেখানে খুব সহজেই বিশ্বের এই যে আপনি উদাহরণটা দিলেন, উন্নত দেশের উদাহরণটা দিলেন, এটি নিশ্চয়ই অজানা নয়। কারণ আজকালকার দিনে যে কোনো কিছু জানবার জন্য আসলে আগের মতো কাউকে বই খোঁজা অথবা কাউকে জিজ্ঞেস করা, অভিজ্ঞ কাউকে, সেটার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের হাতে আসলে বিশ্ব বলা যায় ছোট একটি মোবাইল ফোনেই আছে। কিন্তু এই জায়গায় কেন আমরা বারবার পিছিয়ে থাকি? এটা কি আসলে আন্তরিকতা, নাকি আমলাতান্ত্রিক জটিলতা, নাকি আসলে আমাদের দেশে যে নগরের যে পরিকল্পনাটি এমনভাবে আছে, সেখানে এই উন্নত ব্যবস্থাগুলো আসলে কার্যকর হবে না বলে তারা আসলে আগ্রহ দেখান না? আমার মনে হয় এই যে কুরবানির বর্জ্য নিয়ে আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা গ্যাপ আছে। গ্যাপটা কি, আমরা গত ৮-১০ বছর ধরে আমরা ভাবছিলাম যে কোরবানি করতে গিয়ে আমরা সবাইকে নির্দিষ্ট একটা স্থানে নিয়ে যাব, যেটা বিশ্বের উন্নত অনেক দেশে আছে, যে স্লটারিং হাউসে কোরবানি হচ্ছে এবং এটা পরবর্তীতে মানুষ কোরবানির যেই মাংস সেটা পেয়ে যাচ্ছে। কিন্তু এখন ধর্মীয় যে অনুভূতি আমাদের মতো শহরগুলোতে, সেটাকে যদি আপনি দেখেন, কোরবানির অনুভূতিটাকে যদি আপনি সম্মান করতে চান এবং বর্জ্য ব্যবস্থাপনাটাকে আপনার আধুনিক করতে চান, তাহলে কিন্তু আমাদের চিন্তার একটা বৈচিত্র্য আনা দরকার ছিল, যে কিভাবে আমরা ধরেও নেই যদি মানুষ তার আশেপাশে কোরবানি দিবে, তাহলে সেখানে কিভাবে জিরো ওয়েস্ট, এবং সেটা আপনার যদি তার ওয়েস্ট এবং ওয়েস্টকে রিসোর্সে পরিণত করা, এইটার জন্য আইডিয়াটা নিয়ে আলাপ হয়নি। আলাপটা বারবারই হয়েছে মানুষকে দূরে নিয়ে যাব, স্লটারিং হাউসে নিয়ে যাব। রেদার আমরা জানি যে গরুর প্রতিটা পার্টস সেটা কিন্তু আপনার হচ্ছে যে কোনো ভাবে কাজে লাগানো যায়। ইভেন রক্ত, আমি একটু আগে যেটা বলছিলাম, গরুর রক্তকে আপনি জৈব সার তৈরি করা যেতে পারে। এখানে হাইলি
আমরা নাইট্রোজেনের কম্পোনেন্ট অনেক বেশি আছে। তাহলে এটাকে কিভাবে আমরা রিসোর্সে নিয়ে আসতে পারি এবং মানুষকে ওপেন ড্রেনে রক্ত না ফেলে কিভাবে তাকে আমরা, এই যে আমি যেটা বলছিলাম যে তাকে রক্তটা ঘন করার জন্য আমাদের ধানের তুষ, যেটা বাংলাদেশের সহজলভ্য, কাঠের গুঁড়া, এটা দিয়ে কিন্তু এটাকে আপনি কম্পোস্ট হিসেবে নিতে পারেন। এটাকে বিজনেস মডেল হিসেবে দাঁড় করবার সুযোগ আছে, কিন্তু আমরা সেই আলোচনাগুলো আমরা দেখিনি। রাদার এই যে আমি বলছিলাম যে বারবার বলা হচ্ছে যে মানুষকে দূরে নিয়ে যাওয়া হবে, এবং সেটা হলে কুরবানি তো আমরা করতে চাই। বাংলাদেশে যেভাবে ঈদুল আজহার উৎসবটা যেভাবে হয়, বিশ্বের খুব অল্প দেশে এইভাবে উৎসব মুখর হয়। এটাকে যখন আপনি পুরোপুরি স্লটারিং হাউস নিয়ে যাবেন, উৎসবটা থাকবে না। উৎসবও রাখতে চান, আবার আপনি ব্রেনটাকে পরিষ্কার করতে রাখতে কিন্তু চান, এর মাঝামাঝি আসলে কোনো পরিকল্পনা বা কোনো আসলে তরিকা বের করা যায় কিনা সেটাই আসলে আমাদের, কারণ আপনি যেটা বলছেন যে অবশ্যই ধর্মীয় বিষয় আছে, উৎসব পালনের একটি বিষয় রয়েছে, এই সকল বিষয়ের মিশেলে আসলে কি করা যায়। কারণ যেভাবে নগর পুরোপুরি আসলে পরিষ্কার করা সম্ভব হয় না অন্য সময়টাতেই, বছরে নানা সময় আমরা দেখি সেখানে যখন আরো অতিরিক্ত এই বর্জ্য আসে, চাপ আসে, তখন নিশ্চয়ই ব্যবস্থাপনাটি অন্যরকম হওয়া উচিত। আছেন আপনি আমাদের সাথে, এর মধ্যে দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন অতিথি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমান্ডার মাহবুবুর রহমান তালুকদার। জনাব মাহবুবুর রহমান তালুকদার, ধন্যবাদ স্বাগত সংবাদ যোগে, এবং একই সাথে ঈদ মোবারক আপনাকে। আপনারা এখন পর্যন্ত যতটুকু আমরা গণমাধ্যমে খবর পাচ্ছি যে 12 ঘন্টার ভেতরে বর্জ্য অপসারণের একটি টার্গেট নিয়ে আপনারা কাজ করছেন। এখন রাত 8:30টার কাছাকাছি বাজে, দুঃখিত, 10:30টার কাছাকাছি বাজে। কি মনে হচ্ছে কতদূর আসলে এগোতে পারলেন আপনারা? জি, জি, আসসালামু আলাইকুম। এই আপনারা জানেন যে আমরা যে আমাদের যে নির্ধারিত সময় ছিল 12 ঘন্টা, আমরা আমাদের আজকে প্রোগ্রামটা শুরু করেছি আনুষ্ঠানিকভাবে 1:30-এ। সো 1:30 থেকে যে আমরা যদি 12 ঘন্টা ধরি তাহলে কিন্তু 12টার কাছে চলে যায়। সো আমরা টার্গেট দিয়েছিলাম 8 ঘন্টা। সেই 8 ঘন্টার ভিতরে আপনি জানেন যে জাস্ট 20 মিনিট আগে আমাদের প্রেস কনফারেন্স হয়েছে। ওখানে আমরা আমাদের 75টা ওয়ার্ডের ভিতরে 71টা ওয়ার্ডে শতভাগ বর্জ্য আমরা ক্লিয়ার করেছি। আর 4টা ওয়ার্ডে আমরা 97 to 98% আমাদের যাত্রাবাড়িতে আজকে প্রচন্ড জ্যাম ছিল। ওই যাত্রাবাড়ি জ্যামের জন্য আমাদের গাড়িগুলি আটকে থাকার ফলে ওই ময়লাগুলি আমরা অপসারণ করতে পারি নাই। So আমরা যদি ধরেন আগামী আধা ঘন্টার ভিতরে ওই ময়লাটা আমরা সরিয়ে ফেলতে পারবো। So আমরা যদি সামগ্রিকভাবে বলি, অলমোস্ট শতভাগ আমরা আমাদের যে টাইম আমরা দিয়েছিলাম যে 8 ঘন্টার ভিতরে আমরা সম্পন্ন করব, তো আমরা শতভাগ বর্জ্য অপসারণ করতে আমরা সক্ষম হয়েছি। সমস্যা যেটা হলো যে কিছুক্ষণ পর পর আপনি জানেন যে কিছুক্ষণ আগেও প্রায় 9টার সময় কোরবানি হয়েছে কয়েকটা ওয়ার্ডে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। হাওয়ার আমরা চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য উই আর রেডি। আমাদের লোক জনবল আমরা রেখেছি। যখনই আমরা যেখানে পশু কোরবানি হচ্ছে তখনই কিন্তু উইদিন ফিউ মিনিটস আমাদের লোক চলে যাচ্ছে ওখানে, আমরা সেটা ব্যবস্থাপনা করে নিচ্ছি। সেকেন্ড হলো একটা সমস্যা যেটা আমি দেখেছি সারাদিন, আমি আজকে সারাদিন মাঠে ছিলাম। আমি মাঠে যাওয়ার পর আমি দেখেছি যে আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা ব্যাগ দিয়েছি 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ আমরা দিয়েছি। বাট এই ব্যাগগুলি কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি যে রাস্তায় নারী ভুড়ি ফেলে রেখেছে, ময়লাগুলি ফেলে রেখেছে, বাট কোনো ব্যাগ নাই, যত্র তত্র পড়ে আছে। যে আল্লাহ যে আজকে আমাদের সহায় করেছেন, যদি বৃষ্টি না যদি হতো তাহলে কিন্তু এই যে নারী ভুড়ি তারপরে যে গোবর এইগুলি কিন্তু সবকিছু ড্রেনের ভিতরে চলে যেত। আর সেকেন্ড আমরা যেটা দেখেছি, অনেক জায়গায় আমরা দেখেছি ম্যানহোলের ঢাকনা খুলে যেগুলি কিন্তু আমরা ড্রেনের ভিতরে ফেলে দিচ্ছি। এটা আমাদের জন্য কিন্তু বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, যে আলটিমেটলি কি হলো 1-2 দিন পরে কিন্তু ওখান থেকে কিন্তু একটা এটা আমাদের জন্য একটা বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সো এইটা আমাদের জন্য আপনি আমরা যে দেখেছি। চ্যালেঞ্জের কথাগুলো বলছেন আসলে আমরা আমাদের আরেকজন অতিথির সাথে এই কথাগুলো বলছি যে এই যে ব্যবস্থাপনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনাটি যদি নেওয়া যায় এবং একই সাথে সেটি সাধারণ মানুষকে জানানো যায়, তাহলে যে সচেতনতার কথা, অথবা তারও যে উপকার হয় যে তার সামনের ঘরের অংশটা পরিষ্কার থাকছে, রাস্তাটি পরিষ্কার থাকছে, কারণ সে তো কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়েই হেঁটে যাবে, এই তার পশুর গোবরের উপর দিয়েই তার হেঁটে যেতে হবে। কিন্তু সে যদি সেখানে সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখে, বা আপনারা যেই ব্যাগ দিচ্ছেন সেখানে রাখে, তাহলে হয়তো এই বিড়ম্বনে তাকে পড়তে হবে না। কিন্তু তার জন্য যেহেতু আপনারা দায়িত্বে আছেন, এই পুরো বিষয়টি আপনাদের দেখভালের বিষয়,
এটি আরো আগে থেকে বলা, এই বিষয়গুলো মেনে চলার ক্ষেত্রে আপনাদের আসলে মনে হয় না কি আর একটু আগে থেকে জানালে ভালো হতো? কারণ এ ধরনের ঘটনার মুখোমুখি তো আসলে আমাদের সবসময় পড়তে হচ্ছে, প্রতিবার ঈদেই আমরা এই ধরনের ঘটনাগুলো দেখি। জি, আমরা কিন্তু আপনি যে কথাটা যথার্থই বলেছেন, আমরা কিন্তু অনেক আগ থেকে কিন্তু আমরা জনগণকে আমরা কিন্তু কয়েকটা স্পট নির্ধারণ করে দিয়েছি। প্রায় দক্ষিণ সিটি কর্পোরেশনে 357টা স্পট আমরা নির্ধারণ করেছি। আমরা বলেছি যে এখানে কোরবানি দেওয়ার জন্য, এবং আমরা মাইকিং করেছি। থার্ড হলো, আমরা ইমামদের মাধ্যমে মসজিদে আমরা অ্যানাউন্স করেছি যে আপনাদের জন্য স্পটগুলি নির্ধারণ করা আছে, আপনারা যদি এখানে যদি কোরবানিটাই ওই স্পটগুলিতে দেন তাহলে আমাদের জন্য সুবিধা, যে বর্জ্য ব্যবস্থাপনা আমরা সঠিকভাবে করতে পারবো, এবং ওনাদের জন্য একটা হাইজিনিক ওয়েতে কোরবানিটা দেওয়া যেতে পারে। তো আমরা বারবার অনুরোধ করেছি সবাইকে যে আমরা নির্দিষ্ট স্থানে কোরবানিটা করুন, এবং এটার জন্য যাবতীয় সাপোর্ট যেটা দরকার সেটা আমরা আপনাদেরকে দিব। বাট আলটিমেটলি আপনি যদি দেখেন, আমাদের আজকে গরু কোরবানি হয়েছে 1,18,000-এর উপরে। এখানে মাত্র 15,000 গরু আমাদের নির্ধারিত স্থানে আপনার কোরবানি হয়েছে। বাকি কিন্তু 1,00,000-এর উপরে কিন্তু কোরবানিটা অনির্ধারিত স্থানে হয়েছে। এটা আমরা বলার পরে কিন্তু এটা হয়েছে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সামনের দিনে আসলে এই বিষয়টি কিভাবে আপনারা আরো সহজ করে আনবেন, চ্যালেঞ্জটা আপনাদের থাকবে না, নিশ্চয়ই পরিকল্পনা থাকবে। আম, অধ্যাপক আদিল মোহাম্মদ খান, আমরা তো নানা বিষয় আসলে দেখি যে আসলে এটা আপনার কাছে আমার জানতে চাওয়া যে কোনো অন্যায় করলে বা কোনো ধরনের যদি সেখানে অনিয়ম হয়, আমরা আইনের একটা আশ্রয় নেই বা আইনের একটা কোনো বিধান থাকে। এই যে সিটি কর্পোরেশনের এই জায়গাগুলোতে নাগরিকদের যে অসচেতনতা, সেক্ষেত্রে কি আসলে নাগরিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি প্রশাসন নিতে পারে, বা এরকম কোনো বিষয় কি আছে কিনা আসলে? অবশ্যই, কেননা পৃথিবীর কোনো রাষ্ট্রে আপনি সরাসরি যেই ওপেন ড্রেনে গিয়ে আপনি গরুর নাড়ি ভুঁড়ি থেকে শুরু করে রক্ত এভাবে ফেলে দিতে পারেন না। এটা একটা অপরাধ। হ্যাঁ, আমাদের যে বিভিন্ন ধরনের কিন্তু যে আইন আছে এগুলা অপরাধ হিসেবে চিহ্নিত। তাহলে কিন্তু আমরা দেখছি বারবার যে জনগণকে আইনের আওতায় সিটি কর্পোরেশন বারবার উৎসাহিত করছে। উৎসাহিত অনেক বছর করা হয়েছে। আপনি যদি পৃথিবীর যে কোনো সভ্য দেশে দেখেন, উন্নত দেশে আপনি যে কোনো ছোট ভুল সেটার জন্য বিশাল পানিশমেন্ট, এবং অধিকাংশ ক্ষেত্রে আর্থিক পানিশমেন্টটা বেশি থাকে। সবাইকে তো আপনি জেল জরিমানা দিতে পারবেন না। তাহলে আর্থিক দণ্ডটা কিন্তু সেভাবে অ্যাপ্লাই করা হয়। অপরাধের মাত্রা বড় হলে তখন হয়তো জেল জরিমানাও থাকে। তাহলে দেখেন আপনি আপনাকে আইনটাকে প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করবেন? আপনি তো সিটি কর্পোরেশন হিসেবে তো প্রত্যেকে ধরতে পারবে না। তাহলে আমাদের কর্পোরেশনের যেটা সাথে আমাদের বিল্ডিং বা হাউস হোল্ড বা হোল্ডিং এর যিনি মালিককে দায়বদ্ধ করা যায় সবচেয়ে সহজে। যে আপনার বাড়ির সামনে যদি কোনো এই ধরনের ড্রেনে যদি ভুঁড়ি পাওয়া যায় বা রক্ত যাচ্ছে, আপনি দায়বদ্ধ থাকবেন। আপনার বাড়ির 20 জন যদি রেন্টাল মানুষ থাকেন, তাকে না আপনাকে ধরা হবে। তখন তিনি কিন্তু অন্যদেরকে কিন্তু তখন বাধ্য করবেন যে আপনারা চাইলে এই ধরনের কিছু করবেন না, করলে আমি দায়বদ্ধ হব। তাহলে দেখেন, আপনাকে আপনার যে ডোমেইনটাকে সিলেক্টেড করতে হবে যে কাকে আমি ধরবো, কাকে প্যানালাইজ করব। তাহলে এই জায়গাতে আমরা এখনো যাচ্ছি না কেন? কারণ আমরা দেখছি যে জনগণ ইচ্ছা মতন তার ময়লা আবর্জনা আশেপাশে ফেলে দিচ্ছে। যে আমাদের যে কর্পোরেশনের যে কর্মকর্তা তিনি বললেন যে ম্যানহোল খুলে সেখানে ফেলে দিচ্ছে। টহল থাকতে হবে যে পুরো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 16,000-এর মতো কর্মীরা তারা পরিষ্কার করছে। তাহলে টহলের মতো এরকম লোককে ভলান্টিয়ারদেরকে এঙ্গেজ করা যেতে পারে যে কোনো বাসায় বা কাউকে যদি এভাবে তার বাসার সামনে এগুলো ফেলে থাকে, তাকে আইডেন্টিফাই করা হবে, বাড়ির মালিককে আইডেন্টিফাই করা। ইমামদেরকে আপনারা বলছেন যে উদ্বুদ্ধ করা, উদ্বুদ্ধ তো চলবেই, কিন্তু রাষ্ট্রের আইন যদি মানতে মানুষ না চায়, তখন আইনের দণ্ডটা প্রয়োগ করতে হয়। তখন রাষ্ট্র। জি, মাহবুবুর রহমান তালুকদার, আইন প্রয়োগ আসলে হবে কিনা বা এই ধরনের কোনো ব্যবস্থা আপনারা সামনের দিনগুলোতে নেবেন কিনা? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে। জি, সরি, জি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আসলে আমরা চেয়েছিলাম কি, ধরেন সবসময় তো আমরা কিন্তু গত অনেক দিন ধরে আমরা প্রতি শুক্রবার শনিবার আমরা প্রতি এলাকাতে যাচ্ছি। আমরা সবাইকে অনবোর্ড করার চেষ্টা করেছি যে আপনারা একটু নিয়ম নীতি মেনে যেটা করার দরকার সেটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, কোরবানিটা যথাযথ স্থানে দেন। আমরা এইভাবে কিন্তু আমরা প্রতিটা এলাকায় প্রতিটা ওয়ার্ডে আমাদের মাননীয় প্রশাসক মহোদয় কিন্তু ওখানে গিয়েছেন। বাট আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি, আমরা ভেবেছি যে যে সবসময় যদি আমি আইন প্রয়োগ করি এটা হয়তো সাস্টেনেবল হবে না। আমরা চেয়েছি যদি সবাইকে যদি আপনার বুঝিয়ে শুনে যদি অনবোর্ড করা যায়, তাহলে এই রেজাল্টটা কিন্তু সাস্টেইন করবে। ওই প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা আইন প্রয়োগের আসলে চিন্তা ভাবনা ভেবেছিলাম যে প্রথমে যদি আমরা বুঝিয়ে শুনে তাদেরকে যদি আমাদের ফরে নিয়ে আসতে পারি, তাহলে একটা সাস্টেনেবল রেজাল্ট আমরা পেতে পারি।
হয়তো এই কারণে আমরা আইন প্রয়োগের দিকে যাইনি। আপনি জানেন যে একটু আগে আপনার ধানমন্ডিতে অনেকগুলি চামড়া ফেলে ওখানে গণস্বাস্থ্যের সামনে অনেক মানে এটা সবাই আমাদেরকে ফোন করছে যে আমরা ময়লাগুলি পরিষ্কার করি নাই, বাট চামড়া কিন্তু আমাদের দায় দায়িত্বে না। চামড়াগুলো ওখানে পড়া ছিল, ওখানে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া এনে বিক্রি করার জন্য এখানে জড়ো করছে। সো আলটিমেটলি যেটা আমাদের করতে হয়েছে যে 10 মিনিট আগে আমরা কি করেছি যে চামড়া সবগুলি আমরা সিজ করে অলরেডি নিয়ে আসার জন্য গাড়ি ওখানে গেছে। সো এইভাবে এনফোর্সমেন্ট যদি প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে করতে হয় তাহলে কিন্তু আমাদের জন্য আমাদের ম্যান পাওয়ার আমাদের লিমিটেড, আমাদের রিসোর্স লিমিটেড। আমরা যদি সবাই যদি এগিয়ে না আসি তাহলে কিন্তু আমাদের এই যে গ্রিন এবং ক্লিন সিটি এটা কোনোদিন আমরা করতে পারবো না। সো এটা ধরেন ঠিক আছে যে আইন প্রয়োগ করা যায়, বাট আমরা চেয়েছিলাম যে আইন প্রয়োগটা না করে যদি আমরা বুঝিয়ে শুনে যদি তাকে কনভিন্স করতে পারি তাহলে আমাদের কাছে মনে হয় যে এটা সাস্টেনেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝিয়ে শুনে আসলে ঠিক করার মতো বাঙালি তো না, কারণ তারা আসলে কারো কথা শুনতে রাজি না। সেই আপনারা বারবার নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন, কিন্তু সেই ব্যবস্থাপনা আসলে কোনোভাবেই আপনারা কার্যকর করতে পারছেন না। সামনের দিনে আমরা জানি যে এটা তো ঈদেরই সময়টা গেল, কিন্তু সামনের দিনে যেহেতু বর্ষা আছে, আমরা জানি যে এই সময় অনেক জায়গায় আমরা দেখছি ম্যানহোল ঢাকনা থাকছে না, ময়লা গিয়ে সেখানে জমছে। অনেক জায়গায় হচ্ছে বড় বড় নতুন করে পাইপ বসানো হচ্ছে। এই যে কাজগুলো বারবারই বলা হয়েছিল যে এটি যেন কখনোই বর্ষার এই সময়টাতে না হয়, এটি যেন শুকনো মৌসুম অর্থাৎ শীতের সময় যাতে হয়, তখন হচ্ছে এই পরিকল্পনাটি সবার জন্য খুব উপকারী হয়। সিটি কর্পোরেশন থেকে এই বিষয়গুলো নিয়ে আসলে কোনো পরিকল্পনা সামনের দিনে আমরা দেখতে পাবো কিনা, যে বর্ষায় না করে এটি শুকনো মৌসুমে যাতে হচ্ছে এই ব্যবস্থা কোনো করি, যাতে বর্ষায় মানুষ এই পানির ভিতরে ঢাকা শহর তলিয়ে না যায়। জি, আপনারা জানেন যে আমাদের যে বর্ষার অনেক আগে আমরা কিছু প্রস্তুতি নিয়েছি যে আমরা যেন লাইক আপনি জানেন যে আমাদের 109 বর্গ কিলোমিটার আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকা। এই 109 বর্গ কিলোমিটার এলাকা এটা বিশাল এলাকা। এখানে কিন্তু আপনার পানি যখন একটু 50 মিলিমিটার বা 60 মিলিমিটার বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের পানি একসাথে প্রবাহিত হওয়ার মতো কিন্তু আমাদের আউটলেট কিন্তু অনেক কম আছে। আমাদের মাত্র 3টা আউটলেট আছে। সো 3টা আউটলেট দিয়ে পানি বুড়িগঙ্গা বা শীতলক্ষাতে যাওয়ার মতো অনেক মানে সময় সাপেক্ষ ব্যাপার। সো এইটার জন্য আপনি হয়তো দেখবেন যে আমাদের নিউ মার্কেট এলাকা, তারপরে গাউসিয়ার সামনে, তা মালিবাগের সামনে বা বিভিন্ন জায়গায় এরকম পানি জমে যায়। সো এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। আমরা এটাকে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা হটস্পট নির্ধারণ করেছি যে কোথায় কোথায় পানি জমে। সো আমরা অ্যাপ্রক্সিমেটলি 40টা জায়গায় আমাদের পানি জমে যখন 50 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। সো আমরা ওই পানিটাকে জন দুর্ভোগটা কিছুটা হলেও কমানো যায়। আমরা কি করেছি যে আমরা পোর্টেবল পাম্প ক্রয় করেছি, যে আমরা পোর্টেবল পাম্প দিয়ে পাম্পিং করে পানিটা যেন এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিয়ে ফেলতে পারি। সো আমরা এটা একটা ভালো রেজাল্ট দিচ্ছি। আপনি যদি দেখেন যে এখন এই লাস্ট কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু আমাদের পানি থেকেছে, বাট পানি আগের মতো যে 8 ঘন্টা 9 ঘন্টা নিশ্চয়ই সামনের দিনগুলোতে আপনাদের এই কার্যক্রম আরো সফল হোক, কারণ আমরা চাই না এভাবে আসলে নগর ডুবে যাক। আজকে আসলে কথা বলবার সময় একেবারেই শেষ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আবারও নিশ্চয়ই কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।